কিছু লোক মারা গেছেন, কারণ হচ্ছে অনেকে রাস্তা থেকে শেল্টারে যেতে চান। আবার অনেকের মানসিক রোগও থাকতে পারে, যে কারণে তারা বিপদ আঁচ করতে বা বুঝতে উপলব্ধি করেন না, সে কারণে অনেকে যান না। সোশ্যাল মিডিয়াতে যদি যান তাহলে দেখবেন যে মেয়র মামদানি নিয়ে যে সমালোচনা হচ্ছে, যে মকিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টুইটারে বা ইয়েতে দেখবেন আপনি, এটা কিন্তু খুবই নিন্দনীয়। এভাবে কিন্তু মকিংটা সাধারণত মেয়রকে নিয়ে এর আগে কখনো আমি দেখিনি। তুষারপাতের কারণে নিউ ইয়র্ক নগরীর মানে ট্রেন চলাচল, যে সাবওয়ে ট্রেন, যেটা কমিউটার ট্রেন চলাচল মানে বেশ অনেক ঘন্টা পর্যন্ত, একবার বোধহয় একদিনের বেশি বন্ধ ছিল। আবার অনেক সময় খুব কম কম হয়েছে, মানে ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। কানাডায় কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্নো হয়। কানাডাতে কুইবেকে গোটা কানাডাতে অনেক বেশি স্নো হয়। আপনি যদি টরন্টো কিংবা কানাডা কুইবেকে যদি দেখেন, তাদের বড় বড় এমন ট্রাক রয়েছে যে ট্রাক গুলো রাস্তা থেকে স্নো গুলো সাথে সাথে ট্রাকে করে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলছে। আমাদের নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের কোনো প্রিপারেশন কিন্তু আমি কখনো দেখিনি। এই যে বারবার হঠাৎ করে এই বছরে এই যে তুষার ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ, যদিও বা প্রাকৃতিক দুর্যোগের উপরে কারো হাত নেই, কিন্তু তারপরেও এই যে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এটি আসলে কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এটার পেছনে মানব সভ্যতার কোনো প্রকারের লাইক মানে যেটা হচ্ছে যে হস্তক্ষেপ করা বা মানব সভ্যতা প্রকৃতির সঙ্গে যে বিরূপ আচরণ করে তার প্রভাব আসলে এই পড়তে যাচ্ছে বা পড়েছে এই জনজীবনে? আপনি কি মনে করেন? সেটা এই যে কথা আপনি যে বললেন, আমাদের আচরণ আমরা যা করি এটা প্রভাব আছে কিনা, এটা বলা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং তো আমাদের দ্বারা মানুষরাই সৃষ্টি করছে, মানুষরা এটার জন্য দায়ী। সেটা এই প্রতিক্রিয়া ফেলছে, প্রভাব ফেলছে পরিবেশের উপরে, আবহাওয়ার উপরে। ঘন ঘন ঝড়, ঘূর্ণিঝড়, অন্যান্য ধরনের ঝড়, এগুলো তারপরে আবহাওয়া চেঞ্জ করছে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, অনেক এলাকা নিমজ্জিত হয়ে যাবে, এই ধরনের এসব। তো ঝড় জলোচ্ছ্বাস এই সমস্ত ব্যাপারে, এমনকি বরফপাতের ব্যাপারে এটার প্রভাব থাকতে পারে। কিন্তু এটা বলার সাথে সাথে ইহতো আমরা বলবো যে মানে আপনি যে রেকর্ড দেখেন, গত 100 বছরের রেকর্ড পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া যায়। এমন তো না যে এই বছর, যেমন কয়েক বছর নিউ ইয়র্ক এলাকায় যদি মানে কেবলমাত্র মানুষের কারণে হয়ে থাকে, কয়েক বছর পর্যন্ত কিন্তু নিউ ইয়র্ক এলাকায় প্রায় বরফ হয়ই অঞ্চল, আমাদের এই অঞ্চলটা খুব কম। এটা মানে অস্বাভাবিক মনে হয়েছে। আর এইবারে পরপর ঘন ঘন জানুয়ারিতে হলো, ফেব্রুয়ারিতে হলো, তো কয়েক সপ্তাহের ব্যবধানে তো এটা হয়েছে। এর আগে আমি এই দেশে থাকি 47 বছর থেকে, আমি অক্টোবরে এর চাইতে বেশি তুষারপাত দেখেছি, মে মাসে এর চাইতে তুষারপাত দেখেছি। ওটা সম্পূর্ণ একটা মানে তুষারপাতের সময় না। ফলে প্রকৃতি কখন কি করে, সবসময় প্রকৃতির উপরে মানুষের কন্ট্রোল আছে, মহাবিশ্বে কত কিছু আছে, মানে আমাদের যে স্টার আছে, সূর্য, তার কতটা প্রভাব, চাঁদের কি প্রভাব, অন্যান্য গ্রহ উপগ্রহের কি প্রভাব পড়ছে, এগুলো আমরা আমাদের কন্ট্রোলের বাইরে, অনেকাংশেই প্রকৃতির আচরণ কন্ট্রোলের বাইরে। কিন্তু যে আগে যেটা বললাম, কন্ট্রোলের ভিতরেও আমরা অনেক কিছু করছি, আমাদের কারণে অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু এইবারকার এই ঝড়ে যে আপনার তুষারপাতে লোকের জনজীবন বিপর্যস্ত হয়েছে, আমি সম্ভবত ওই দুবারের কথা বললাম, সেই দুবার সহ বেশ কয়েকবার দেখেছি তুষারপাতের কারণে নিউ ইয়র্ক নগরীর মানে ট্রেন চলাচল, যে সাবওয়ে ট্রেন, যেটা কমিউটার ট্রেন চলাচল মানে বেশ অনেক ঘন্টা পর্যন্ত, একবার বোধহয় একদিনের বেশি বন্ধ ছিল। আবার অনেক সময় খুব কম কম হয়েছে, মানে ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। তো এগুলা ঘটে। তো এইবারে মানে পর্বত দুবার হওয়ার কারণে আগের স্নো গুলো এখনো গলে যায়নি, এখনো কোথাও কোথাও জমে আছে, এটা একটা। এবারে আবার স্নো পড়লো, তবে একটা সুখবর আছে, এটা হচ্ছে যে এই স্নোর পরে, গতবারে স্নোর পরে প্রচন্ড ঠান্ডা পড়েছে কয়েকদিন, সেই কারণে সেগুলো জমে একবারে কঠিন জমে গিয়েছিল। আচ্ছা, যেটা স্নো আর আইস, এখানে আইস যেটা বলে জমাট বরফ, যেটা স্নো হচ্ছে পাতলা, তো আপনার তুলোর মতো, এটা তো সেটা মানে আইস হয়ে গেছিল।
এই বারটাতে আইস হওয়ার সম্ভাবনা কম, কারণ আগামী কয়েকদিন এবং কয়েক সপ্তাহের যে ফরকাস্ট আছে তাতে করে আবহাওয়া আস্তে আস্তে মানে উপরের দিকে যেতে থাকবে। ফলে আবহাওয়া তাপমাত্রা বাড়ার কারণে আপনার বরফ গলবে। সেটা আশা করি আগের মতো অত দীর্ঘমেয়াদী থাকবে না। একদিন দুদিন আজকে যেমন আমার হার্ট স্পেশালিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট আমি গেলাম। ও মানে গিয়েছি একটু করে মানে রেস্ট নিই, কিন্তু গিয়েছি। তো গাড়ির চলাচল কালকে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল ইমার্জেন্সি না হলে কেউ যেন গাড়ি নিয়ে বেরোন। লোক সেই অ্যাডভাইস শুনেছে, চেয়েছে যে মেয়র মমতানি, এবং গতবার তিনি খুব দক্ষতার সাথে সিটির অ্যাডমিনিস্ট্রেশন তুষারপাতের পরিস্থিতি মোকাবিলা করেছে। কিছু লোক মারা গেছেন, কারণ হচ্ছে অনেকে রাস্তা থেকে শেল্টারে যেতে চান, আবার অনেকের মানসিক রোগও থাকতে পারে, যে কারণে তারা বিপদ আঁচ করতে বা বুঝতে উপলব্ধি করেন না, সে কারণে অনেকে যান না। তা আমি একটু মানে পুরো আমেরিকার চিত্রটা আপনাকে বলি, প্রায় 5,500-এর উপরে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এবং আমরা বললাম রোডি আইল্যান্ডের অবস্থা খুবই খারাপ। এছাড়া রোডে ট্রাই স্টেটের কথা যদি আপনি বলেন, কানেকটিকাট, নিউ জার্সির অবস্থা খুবই খারাপ, বিশেষ করে নিউ জার্সিতে এখনো ট্রাভেল ব্যান চলছে। নিউ জার্সি প্রায়, যদিও বা নিউ ইয়র্কে সাবওয়ে বা বাস, ট্রেন, পাবলিক ট্রান্সপোর্ট চালু হয়েছে, কিন্তু নিউ জার্সিতে এখনো পর্যন্ত চালু করতে পারেনি। কানেকটিকাটের অবস্থাও খুব খারাপ। আমরা একটু যদি আপনাকে পরিসংখ্যান বলতে পারি, আমরা কানেকটিকাটে দেখলাম নিউ ফেরিল্যান্ডে প্রায় 19 নর্থ স্টোনটনে প্রায় 26 ইঞ্চির মতো হয়েছে। একই রকম নিউ জার্সি, নিউ ইয়র্ক এয়ারপোর্টে 27 ইঞ্চির উপরে। নিউ ইয়র্ক এয়ারপোর্টের কার্যক্রম একেবারেই বন্ধ বলা যায়। এই পরিসংখ্যানগুলো এই জন্যই বললাম যে আমেরিকাতে এর আগেও এরকম তুষার ঝড়, ঘূর্ণিঝড় হয়, এটা নতুন কিছু না। কিন্তু এবার যেটি বলা হচ্ছে যে ফিমার পক্ষ থেকে বা যারা এই হোমল্যান্ড সিকিউরিটি বা যারা এই দায়িত্বগুলো পালন করে, তারা খানিকটা উদাসীন। অনেক গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আরটু আগে থেকে প্রস্তুতি নিলে, নগরবাসীকে সতর্ক করলে হয়তো এটার ক্ষয়ক্ষতি কিছুটা এড়ানো যেত। প্রায় 600,000-এর উপরে মানুষ আপনার পাওয়ারলেস, যেখানে বিদ্যুৎহীন রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে কেন এরকম হলো? এর আগে তো ঘূর্ণিঝড় বা এরকম তুষারঝড় হয়েছিল, কিন্তু তার 3-4 দিন, এক সপ্তাহ আগে থেকে প্রিপারেশন থাকে। এবার কি আপনার মনে হয় যে কোথাও একটু এই সরকারের পক্ষ থেকে প্রিপারেশনে ঘাটতি আছে? ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। যদিও গতকালকে ব্লেজারের কারণে যদি আমরা মামদানিকে যদি ব্লেম না করি, বাট এর আগে যে ব্লেজারটা হয়েছে যেখানে প্রায় 17 জন মানুষ মারা গেছে, সেটার জন্য আমি মনে করি যে নন কোঅর্ডিনেশন ছিল, যথেষ্ট কোঅপারেশনের অভাব ছিল। আমার মনে হয় যথেষ্ট ফান্ডের অভাব ছিল। আমাদের নিউ ইয়র্ক সিটির এনাফ ফান্ড নেই, কারণ সেন্ট্রাল ফান্ড বা ফেডারেল ফান্ডটা নিউ ইয়র্ক সিটির জন্য প্রায় বন্ধ হয়ে গিয়েছে। নিউ ইয়র্ক সিটির একটা বাজেট ঘাটতি রয়েছে, যার ফলে আমরা সেই যথেষ্ট অর্থ অ্যালোকেশন করতে পারিনি। তাছাড়া গতবার যেমন আমি মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে এই জায়গায় একটু ডিফার করি যে জাস্ট এই 10-12 দিন আগে যে স্নোটা হলো, সেই স্নোটাও কিন্তু প্রায় 1.5 ফুটের মতো বিভিন্ন জায়গায় হয়েছে, এবং তারপরে আমরা প্রায় 17 জন মানুষকে মৃত্যু হতে দেখেছি। এবার কিন্তু সেটা দেখিনি। তাহলে মানে মানেটা হচ্ছে যে এবার প্রস্তুতির একটু ভালো ছিল। আগের বার দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে যদি যান, তাহলে দেখবেন যে মেয়র মামদানি নিয়ে যে সমালোচনা হচ্ছে, যে মকিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টুইটারে বা ইয়েতে দেখবেন আপনি, এটা কিন্তু খুবই নিন্দনীয়। এভাবে কিন্তু মকিংটা সাধারণত মেয়রকে নিয়ে এর আগে কখনো আমি দেখিনি। তাছাড়া আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমি যে 21 বছর ধরে নিউ ইয়র্কে আছি, নিউ ইয়র্কে এর আগেও এই ধরনের ব্লিজার্ড হয়েছে, এবং সিটি সেটা মেয়র ডি ব্লাজিওর সময় একটা ব্লেজার হয়েছিল। মেয়র ডি ব্লাজিও কেমন ক্ষমতা আসলো, তারপরে তার সময় একটা ব্লেজার হয়েছিল। বহুদিন ধরে স্নোকিং বা বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। আমার মনে হয় যে মেয়র মামদানি তিনিও নতুন ভাবে প্রথমবার মেয়র হয়েছেন, সুতরাং অনেক কিছু ওনার বুঝতে বা কিছুটা সময় লাগতে পারে। তাছাড়া নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের কাজ করার জন্য মনে করেন যে যে জনবল দরকার, সেই জনবলটা কিন্তু একটা ঘাটতি ছিল। কারণ এই ধরনের কাজগুলোকে আমরা হায়ার করি সাধারণত যে ধরনের মানুষদের, এই মানুষগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে নিউ ইয়র্ক সিটি থেকে বের হয়ে গেছে নাই, অথবা পালিয়ে গেছে, অথবা কোনো কারণে তারা বের হচ্ছে না। যার ফলে এবার আমরা স্যালারি তাদের বাড়িয়ে দিয়েছি, মানুষ খুঁজতেছি। তারপরে আবার ফটো আইডির একটা রেস্ট্রিকশন দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে এটা একটা বড় ধরনের ঝামেলা তৈরি করেছে। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এবার মামদানি গতবার তুলনায় একটু বেশি সচেতন। এবং আমি একটা জিনিস প্রশ্ন করি নিজেকে, যে আপনি দেখবেন কানাডায় কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্নো হয়। কানাডাতে কুইবেকে গোটা কানাডাতে অনেক বেশি স্নো হয়। আপনি যদি টরন্টো কিংবা কানাডা কুইবেকে যদি দেখেন, তাদের বড় বড় এমন ট্রাক রয়েছে, যে ট্রাক গুলো রাস্তা থেকে স্নো গুলো সাথে সাথে ট্রাকে করে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলছে।
আমাদের নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের কোনো প্রিপারেশন কিন্তু আমি কখনো দেখিনি। আর নিউ ইয়র্ক সিটিতে এমন না যে প্রথমবারের মতো এই ধরনের এক্সপেরিয়েন্স হচ্ছে। এই ধরনের এক্সপেরিয়েন্স আমাদের অলমোস্ট প্রায় ২-১ বছর পর পরে আমরা এই ধরনের অভিজ্ঞতা আমরা অর্জন করি। এবং পৃথিবীর সবচেয়ে ফাইন্যান্সিয়াল সেন্টার, সবচেয়ে বড় শহর, সবচেয়ে বলা যেতে পারে যে কসমোপলিটন শহর এবং সবচেয়ে ডাইভার্সিটি এবং যেখানে জাতিসংঘের মতো মানে প্রতিষ্ঠান এখানে আছে, যেখানে পৃথিবীর ১৫০ দেশের মানুষ আমরা বসবাস করি। এই সেন্টারের মধ্যে কেন এই ধরনের আধুনিক ব্যবস্থা নেই, সেটা আমাকে একটা প্রশ্ন তৈরি করে। হাউএভার, তবে আমি মনে করি যে হ্যাঁ, আমাকে যদি প্রশ্ন করেন একজন সিটি ডুয়েলার হিসেবে যে আমি রাস্তাঘাট কি যথেষ্ট ক্লিন পেয়েছি, আমি বলবো যে না, কিছুটা ঘাটতি ছিল। আরো সিটি অনেক বেশি উদ্যোগ নিতে পারতো, আরো বেশি কোঅর্ডিনেশনের দরকার ছিল। এবার যেভাবে করে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোকে অ্যাক্টিভেটেড করা হয়েছে, যেভাবে করে তাদেরকে আরো অনেক আগে সতর্ক করা হয়েছে এবং তারা মাঠে নেমে পড়েছে, সেইভাবে করে গতবারের স্নোটাতে কিন্তু সেরকম হয়নি।